চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি রিপ্রোডাকশন অফ প্ল্যান্ট। অ্যানিমেশনে আমরা কি দেখতে পেলাম? চারাগাছটি ধীরে ধীরে বড় হয়ে ফুলে ফুলে ভরে গেছে। এরপরে অসংখ্য আম সৃষ্টি হয়েছে। এই ফলগুলোর ভেতরে বীজ রয়েছে। এই বীজগুলো মাটিতে অঙ্কুরিত হয়ে নতুন চারাগাছ জন্মায়। এসব চারাগাছ বড় হয়ে নতুন নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করে। এই ঘটনার নামই উদ্ভিদের বংশবৃদ্ধি বা প্রজনন। তোমরা বলতে পারো প্রজনন কি? প্রজনন একটি জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব তার হুবহু নিজের মতো বংশধর সৃষ্টি করে, তাই প্রজনন। উদ্ভিদের প্রজনন প্রধানত দুই প্রকার, যথা 1 অযৌন প্রজনন, 2 যৌন প্রজনন। অযৌন প্রজনন দুটো জননকোষের মিলন ছাড়াই অযৌন প্রজনন সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর জীবেরা অযৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। অযৌন প্রজনন প্রধানত দুই ধরনের, 1 স্পোর উৎপাদন, 2 অঙ্গজ প্রজনন, দেহের কোনো অংশের বিচ্ছিন্নকরণের মাধ্যমে। স্পোর উৎপাদনের মাধ্যমে অযৌন প্রজনন। স্পোর উৎপাদন মিউকর নামক ছত্রাকের অণুবীজথলি বা স্পোরথলির ভিতরে অসংখ্য অণুবীজ বা স্পোর তৈরি হচ্ছে। অণুবীজথলি ফেটে গিয়ে অণুবীজগুলো বাইরে বের হচ্ছে এবং সেগুলো অঙ্কুরিত হয়ে নতুন মিউকর সৃষ্টি হচ্ছে। অঙ্গজ প্রজনন সূত্রাকার দেহের অগ্রভাগে শিকলের মতো অনেকগুলো অণুবীজ তৈরি হচ্ছে। এই অণুবীজগুলোর নাম বহি অণুবীজ বা কনিডিয়া, একবচনে কনিডিয়াম বলে। শিকল হতে একটি করে কনিডিয়াম খসে পড়ছে এবং অঙ্কুরিত হয়ে নতুন সূত্রাকার দেহের অগ্রভাগে শিকলের মতো অনেকগুলো অণুবীজ তৈরি হচ্ছে। অঙ্গজ প্রজনন দুই প্রকার, যথা 1 প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, 2 কৃত্রিম অঙ্গজ প্রজনন। প্রাকৃতিক অঙ্গজ প্রজনন দেহের খণ্ডায়ন মূলের মাধ্যমে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে।
দেহের খণ্ডায়নের মাধ্যমে। এটি স্পাইরোগাইরা নামক শৈবাল এর সূত্রাকার দেহ খণ্ডায়নের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ প্রজননে অংশ নেয়। মূলের মাধ্যমে। মিষ্টি আলু খাদ্য সঞ্চয়কারী মূল, একে কন্দাল মূল বলে। এর গায়ে কুঁড়ি থাকে। এসব কুঁড়ি প্রাকৃতিকভাবেই অঙ্গজ প্রজননে অংশ নেয়। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে বিভিন্নভাবে অঙ্গজ প্রজনন ঘটে থাকে। এদের সম্পর্কে জানতে প্রতিটি পাতায় ক্লিক করি। কন্দ, এটি পেঁয়াজ। এর গোড়ার দিকের অতি ক্ষুদ্র শক্ত অংশটি রূপান্তরিত কাণ্ড, একে কন্দ বলে। কন্দের কক্ষমুকুল ও শীর্ষমুকুল হতে নতুন উদ্ভিদের জন্ম দেয়। টিউবার, গোল আলু ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এটি খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়েছে। একে টিউবার বলে। এর গায়ের স্থানে স্থানে কিছু গর্ত দেখা যাচ্ছে। এগুলোকে চোখ বলে। চোখের মাঝে যে কুঁড়ি দেখা যাচ্ছে সেগুলোই বৃদ্ধি পেয়ে এক একটি স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। স্টোলন, এটি কচু গাছের লতি, যা স্টোলন নামে পরিচিত। এই প্রকার রূপান্তরিত কাণ্ড হতে কচুর প্রাকৃতিক অঙ্গজ প্রজনন ঘটে, যেমন কচু, পুদিনা। রাইজোম, আদা এক প্রকার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, একে রাইজোম বলে। এটি খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়েছে। এর পর্বসন্ধিগুলোর শল্কপত্রের কক্ষে যে কক্ষমুকুলগুলো দেখা যাচ্ছে সেগুলোই বৃদ্ধি পেয়ে এক একটি স্বাধীন নতুন উদ্ভিদের জন্ম দেয়। বুলবিল, চুপড়ি আলু পত্রকক্ষে অবস্থিত স্ফীত পিণ্ডাকৃতির অংশটির নাম বুলবিল। উদ্ভিদের কক্ষমুকুল রূপান্তরিত হয়ে এটি সৃষ্টি হয়েছে। বুলবিল মাতৃ উদ্ভিদ হতে খসে মাটিতে পড়ে এবং অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, পানি সংরক্ষণ, পরিমিত মাত্রায় খরচ ও অপচয় রোধের জন্য মরু উদ্ভিদের পাতা ছোট হয় এবং কাঁটায় পরিণত হয়। কাণ্ড পানি সংরক্ষণের জন্য রসালো হয় ও পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয় এবং নিজেই পাতার কাজ করে, যেমন ফণিমনসা। পাতার মাধ্যমে। পাথরকুচি পাতার কিনারার যে পত্রমুকুল দেখা যাচ্ছে সেগুলো প্রাকৃতিক অঙ্গজ প্রজননে অংশ নেয়। অফসেট, কচুরিপানার রূপান্তরিত কাণ্ডকে অফসেট বলে। অফসেট মাতৃ উদ্ভিদ হতে বিচ্ছিন্ন হয় এবং বৃদ্ধি পেয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরিপানা। কৃত্রিম অঙ্গজ প্রজনন। তোমরা কি জানো গাছের ডাল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? তোমাদের জানা মতে এমন কিছু উদ্ভিদের নাম বলো যার গাছের ডাল বা শাখা থেকে কৃত্রিমভাবে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। কৃত্রিম অঙ্গজ প্রজনন। গাছের ডাল বা শাখা থেকে কৃত্রিমভাবে নতুন চারাগাছ উৎপন্ন করাকে কৃত্রিম অঙ্গজ প্রজনন বলে। এক, কলমের মাধ্যমে যে দুটি উদ্ভিদের কলম করা হয় সে দুটি উদ্ভিদের সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। 2, একই জাতীয় দুইটি ভিন্ন গাছের উন্নত বৈশিষ্ট্যগুলো একটি উদ্ভিদে পাওয়া যায়। 3, বীজ ছাড়া ফল পাওয়ার জন্য কলম করা হয়। 4, স্বাভাবিকভাবে উৎপন্ন উদ্ভিদের তুলনায় কলমের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদে ফুল ও ফল তাড়াতাড়ি হয়।
যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ প্রজননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয়। কলা, আনারস, কমলা, আঙুর, গোলাপ ইত্যাদি। এসো আমরা কৃত্রিম অঙ্গজ প্রজনন সম্পর্কে জানি। কলম গাছের শাখা বা ডাল থেকে ধারাবাহিক পদ্ধতিতে কলম করা হয়। এসো আমরা কলমের বিভিন্ন ধাপসমূহ দেখি। একটি সুস্থ গাছের কচি ও তরতাজা শাখা বা ডাল নির্বাচন করি। এর উপযুক্ত স্থানে সামান্য বাকল কেটে নেই। বাকল কাটা স্থানটিকে গোবর মেশানো মাটি দিয়ে আবৃত করি। গোবর ও মাটির মিশ্রণের আবৃত স্থানটিকে পলিথিন দিয়ে মুড়িয়ে দেই এবং পলিথিনে মোড়ানো দুই মাথা সুতা দিয়ে বেঁধে দেই। কিছুদিন পর দেখা যাবে ওই স্থানটিতে মূল গজাচ্ছে। এবার মূল সহ শাখাটিকে কেটে নিই এবং মাটিতে রোপণ করি। এটিই কলম। এই প্রকার কলম থেকে নতুন চারাগাছ সৃষ্টি হয়। কাটিং লেবু গাছের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিই। কিছুদিন পর লক্ষ্য করলে কি দেখা যাবে? ডালটির গা থেকে নতুন কুঁড়ি গজাচ্ছে। এসব কুঁড়ি বড় হয়ে পূর্ণাঙ্গ লেবু গাছ সৃষ্টি করে। শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থীরা বাড়িতে বা বিদ্যালয়ের বাগানে উন্নত জাতের উদ্ভিদের ডাল ব্যবহার করে কলম বা কাটিং পদ্ধতিতে নতুন গাছ উৎপাদন করবে। খালি ঘরে সঠিক শব্দ টেনে বসাই।
যৌন প্রজনন। ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ বংশবৃদ্ধি করে। এসো প্রথমে আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানি। এটি একটি সম্পূর্ণ ফুল। এর কোন অংশকে কি বলা হয়? পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, বৃতি, পুষ্পাধার। পুষ্পাধার, এটি ফুলের পুষ্পাধার। এর উপরেই ফুলের বৃতি, পাপড়ি, পুংকেশর ও স্ত্রীকেশর অবস্থান করে। বৃতি, এগুলো ফুলের বৃতি। ফুলের একেবারে বাইরের সবুজ রং এর স্তবকী বৃতি নামে পরিচিত। ফুলের যতগুলো বৃতি থাকে তার এক একটিকে বৃত্তাংশ বলে। পাপড়ি, এগুলো ফুলের পাপড়ি। এগুলোকে একত্রে দলমণ্ডল বলে। পাপড়ি ফুলের দ্বিতীয় স্তবক। এক একটি পাপড়িকে দলাংশ বলে। এগুলো লাল, গোলাপি, বেগুনি, হলুদ আরও নানান বর্ণের হয়ে থাকে। পাপড়িগুলো পরস্পর যুক্ত অথবা বিযুক্ত হয়। পুংকেশর, এগুলো ফুলের পুংকেশর, যা ফুলের তৃতীয় স্তবক নামে পরিচিত। একটি ফুলে যতগুলো পুংকেশর থাকে তার সবগুলোকে একত্রে পুংস্তবক বলে। প্রতিটি পুংকেশরের সরু দণ্ডের ন্যায় গঠনকে পুংদণ্ড বলে। পুংদণ্ডের মাথায় যে থলির মতো গঠন থাকে তাকে পরাগধানী বলে। পরাগধানীকে ফুলের পুংজননাঙ্গ বলা হয়। এর ভেতরে পুংজনন কোষ হিসেবে পরাগরেণু উৎপন্ন হয়। স্ত্রীকেশর, এটি ফুলের স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক। ফুলের চতুর্থ ও শেষ স্তবক নামে এটি পরিচিত। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নিয়ে স্ত্রীস্তবক গঠিত। গর্ভাশয়ের ভেতরে এক বা একাধিক ডিম্বক সহ গর্ভপত্র থাকে। গর্ভপত্র ও ডিম্বক সহ গর্ভাশয়কে ফুলের স্ত্রীজননাঙ্গ বলে। ডিম্বকের ভিতরে স্ত্রীজননকোষ বা ডিম্বাণু থাকে। ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি শাখায় বা ডালে একই জায়গায় অনেকগুলো ফুল। একটি শাখায় বা ডালে অনেকগুলো ফুল একই জায়গায় ফুটলে তাকে কি বলে? পুষ্পমঞ্জরি। শাখায় বা ডালে ফুলগুলো একটি নিয়মে সাজানো থাকে। নিয়ত পুষ্পমঞ্জরি। নিয়ত পুষ্পমঞ্জরির শাখার বৃদ্ধি সসীম। অনিয়ত পুষ্পমঞ্জরি।
অনিয়ত পুষ্পমঞ্জুরির শাখার বৃদ্ধি অসীম। কোনটি কোন ধরনের পুষ্পমঞ্জুরি? খালি ঘরে সঠিক ফুলটি টেনে বসাই। নিয়ত পুষ্পমঞ্জুরি, অনিয়ত পুষ্পমঞ্জুরি। চিত্র দুইটি লক্ষ্য করি। এদের নাম পুষ্পমঞ্জুরি। কাণ্ডের শীর্ষমুকুল অথবা পত্রকক্ষের কক্ষমুকুল থেকে এদের উৎপত্তি ঘটে। অনেকগুলো ফুল সহ এরূপ একটি শাখাকে পুষ্পমঞ্জুরি বলে। ফুল ধারণকারী শাখাকে মঞ্জুরি দণ্ড বলে। চিত্রে তোমরা দুই ধরনের পুষ্পমঞ্জুরি দেখতে পাচ্ছ, একটি অনিয়ত পুষ্পমঞ্জুরি ও অপরটি নিয়ত পুষ্পমঞ্জুরি। বলতো এর নাম অনিয়ত পুষ্পমঞ্জুরি হলো কেন? এর মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকের ফুলগুলো বড় ও বয়োজ্যেষ্ঠ, অপরদিকে অগ্রভাগের ফুলগুলো ছোট ও কনিষ্ঠ। এজন্য এ প্রকার পুষ্পমঞ্জুরির দ্বন্দ্বটির বৃদ্ধি অসীম। এই পুষ্পমঞ্জুরিকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়, যেমন সরিষার পুষ্পমঞ্জুরি। এবার বলতো এর নাম নিয়ত পুষ্পমঞ্জুরি হলো কেন? এর মঞ্জুরি দণ্ডের অগ্রভাগের দিকের ফুলগুলো বড় ও বয়োজ্যেষ্ঠ, অপরদিকে গোড়ার দিকের ফুলগুলো ছোট ও কনিষ্ঠ। এজন্য এ প্রকার পুষ্পমঞ্জুরির মঞ্জুরি দ্বন্দ্বটির বৃদ্ধি সসীম। এই পুষ্পমঞ্জুরিকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়, যেমন শিউলির পুষ্পমঞ্জুরি। পরাগায়ন। দৃশ্যটিতে আমরা কি দেখতে পেলাম? ফুলের পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হলো। বলতো ঘটনাটির নাম কি? পরাগায়ন। তাহলে আমরা বলতে পারি পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার নামই পরাগায়ন। পরাগায়নের প্রকারভেদ। চিত্র দুইটি লক্ষ্য করো। ১ নং ও ২ নং দৃশ্যের মাঝে কি পার্থক্য দেখতে পাচ্ছি? এক নং দৃশ্যে দেখা যাচ্ছে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটছে। একে স্বপরাগায়ন বলে, যেমন সরিষা, ধুতুরা ইত্যাদির ফুল। ২ নং দৃশ্যে দেখা যাচ্ছে একই প্রজাতির দুইটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন ঘটছে। একে পরপরাগায়ন বলে, যেমন শিমুল, পেঁপে ইত্যাদির ফুল।
ভিডিওটিতে পরাগায়নের মাধ্যমগুলো সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম? পরাগায়নের মাধ্যম যে বাহনকে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাই পরাগায়নের মাধ্যম। দৃশ্যগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন। পরাগায়নের মাধ্যম: পতঙ্গের মাধ্যমে পরাগায়ন, বায়ুর মাধ্যমে পরাগায়ন, পানির মাধ্যমে পরাগায়ন, প্রাণীর মাধ্যমে পরাগায়ন। এই দৃশ্যে দেখা যাচ্ছে পতঙ্গ ফুলে ফুলে মধু আহরণ করছে। এর ফলে এক গাছের ফুল থেকে পরাগরেণু পতঙ্গের পায়ের মাধ্যমে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম পতঙ্গ, যেমন সরিষা, কুমড়া ইত্যাদি। এই দৃশ্যে দেখা যাচ্ছে বায়ুর মাধ্যমে পরাগরেণু এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম বায়ু, যেমন ধান, ভুট্টা ইত্যাদি। এই দৃশ্যে দেখা যাচ্ছে পানির স্রোতের মাধ্যমে পরাগরেণু এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম হচ্ছে পানি, যেমন পাতা শ্যাওলা, পদ্ম ইত্যাদি। এই দৃশ্যে দেখা যাচ্ছে পাখির মাধ্যমে পরাগরেণু এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম হচ্ছে প্রাণী, যেমন কদম, শিমুল ইত্যাদি। মূল্যায়ন: পতঙ্গ, বায়ু, পানি, প্রাণী। নিষেক: পরাগায়নের পরের ধাপই হল নিষেক। গর্ভমুণ্ডে পতিত পরাগরেণু অঙ্কুরিত হয় এবং পরাগনালী সৃষ্টি হয়। এ সময় পরাগনালীর ভেতরে দুইটি পুংগ্যামেট সৃষ্টি হয়। পরাগনালীর অগ্রভাগ ডিম্বকের ভেতরের ভ্রূণথলি স্পর্শ করে। ভ্রূণথলির স্পর্শস্থানে পরাগনালী অগ্রভাগ ফেটে যায় এবং ভ্রূণথলির স্পর্শস্থান বিগলিত হয়। এরপর পুংগ্যামেট দুইটি ভ্রূণথলির ভিতরে মুক্ত হয়। একটি পুংগ্যামেট ভ্রূণথলির ভেতরের স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়। এই মিলনের নামই নিষেক। অপর পুংগ্যামেটটি গৌণকেন্দ্রিকার সাথে মিলিত হয়ে শস্য উৎপন্ন করে।
এসো নিষেকের পরে গর্ভাশয়ের বিভিন্ন অংশ পরিবর্তিত হয়ে কি হয় দেখি। নিষেকের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। এসো আমরা নিষেকের পরে গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তনগুলো দেখি। নিষেকের পূর্বে, নিষেকের পরে স্ত্রী গ্যামেট, জাইগোট ও ভ্রূণ, গৌণকেন্দ্রিকা, শস্য, ডিম্বক, বীজ, গর্ভাশয়, ফল। আমরা সচরাচর যেসব ফল দেখতে পাই তার সবগুলো কি একই রকমের? চিত্রের ফলগুলো লক্ষ্য করি। ফলের প্রকারভেদ। গর্ভাশয় অথবা ফুলের অন্যান্য অংশের পরিপুষ্ট হওয়ার উপর ভিত্তি করে ফল দুই ধরনের: প্রকৃত ফল, অপ্রকৃত ফল। গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়। প্রকৃত ফল তিন ধরনের: সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। ফুলের যুক্ত গর্ভপত্রী গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি ঘটলে তাকে সরল ফল বলে। ফুলের মুক্ত গর্ভপত্রী গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি ঘটলে তাকে গুচ্ছ ফল বলে। একটি পুষ্পমঞ্জুরির সকল ফুল সহ যখন সমগ্র পুষ্পমঞ্জুরি একটি মাত্র ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। মূল্যায়ন: সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, অপ্রকৃত ফল। তোমরা কি বলতে পারো বীজ কি? নিষেকের পর গর্ভাশয়ের ভেতরের পরিণত ও পরিপুষ্ট ডিম্বককেই বীজ বলে। এবার বলো তো বীজ কোথায় থাকে? গর্ভাশয় ফলে পরিণত হওয়ার পর ফলের ভেতরে বীজ থাকে। এবার এসো আমরা একটি বীজের গঠন দেখি। এটি একটি ছোলা বীজ। বীজটির সার্বিক গঠন জানার জন্য বীজটিকে পানিতে ভিজিয়ে নরম করি। এবার বীজটি পর্যবেক্ষণ করি।
বীজত্বক, এটি বীজত্বক, একে বীজের খোসা বা আবরণ বলে। বীজরন্ধ্র, এটি বীজরন্ধ্র, নিষেকের পূর্বে এটি ডিম্বক রন্ধ্র ছিল। এসো এবার আমরা এই বীজটি থেকে বীজত্বক তুলে ফেলি। ভেতরে কি দেখতে পাচ্ছি? ভ্রূণমুকুল, বীজপত্রাদি কাণ্ড, ভ্রূণমূল, বীজপত্র। ছোলা বীজটি বীজত্বক, দুইটি বীজপত্র ভ্রূণমুকুল ও ভ্রূণমূল নিয়ে গঠিত। বীজপত্র, ভ্রূণমুকুল ও ভ্রূণমূলকে একত্রে ভ্রূণ বলে। ভ্রূণমুকুলের গোড়াকে বীজপত্রাদি কাণ্ড এবং ভ্রূণমূলের গোড়াকে বীজপত্রাব কাণ্ড বলে। দৃশ্যটিতে আমরা কি দেখতে পেলাম? একটি বীজ অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ বা চারা উৎপন্ন করছে। একটি বীজ থেকে শিশু উদ্ভিদ বা চারা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। ভ্রূণমূল ও ভ্রূণমুকুল ধীরে ধীরে বৃদ্ধি পেলে যে শিশু উদ্ভিদটি সৃষ্টি করে তাই চারা। এসো এবার আমরা বিভিন্ন ধরনের অঙ্কুরোদ্গম দেখি। বীজপত্রের মাটির বাইরে আসা এবং ভেতরে থাকার উপর ভিত্তি করে অঙ্কুরোদ্গম দুই ধরনের, এক মৃৎগত, দুই মৃৎভেদী। মৃৎভেদী অঙ্কুরোদ্গম, যখন অঙ্কুরোদ্গমের ফলে বীজের ভ্রূণকাণ্ড বা মুকুলটি বীজপত্র সহ মাটির উপরে উঠে আসে তখন তাকে মৃৎভেদী অঙ্কুরোদ্গম বলে। যেমন কুমড়া, তেঁতুল ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গম। মৃৎগত অঙ্কুরোদ্গম, যখন অঙ্কুরোদ্গমের ফলে বীজের ভ্রূণকাণ্ড বা মুকুলটি মাটির উপরে উঠে আসে কিন্তু বীজপত্র মাটির ভিতরেই থেকে যায় তখন তাকে মৃৎগত অঙ্কুরোদ্গম বলে। যেমন ছোলা, ধান ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গম।
এখানে কোনটি কোন ধরনের অঙ্কুরোদ্গম? সঠিক শব্দ টেনে চিত্রের নিচের খালি ঘরে বসাই। মৃৎগত, মৃৎভেদী। শ্রেণীকক্ষের কাজ। শিক্ষক শিক্ষার্থীদের ভেজা ছোলা বীজ পর্যবেক্ষণের জন্য সরবরাহ করবেন। শিক্ষার্থীরা বীজের খোসা তুলে ফেলবেন। বীজপত্র, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল পর্যবেক্ষণ করবেন। বহুনির্বাচনী প্রশ্ন। ১. কোনটি কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে? ২. কাটিং করা হয় কোন উদ্ভিদে? ৩. একটি সম্পূর্ণ ফুলের কয়টি স্তবক থাকে? ৪. কোনটিতে পরপরাগায়ন ঘটে? ৫. কোনটি গুচ্ছ ফল? ৬. বায়ুপরাগী ফুল। নিচের কোনটি সঠিক? চিত্রের চিত্র থেকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও। ৭. প্রাথমিক অবস্থায় ভ্রূণ তার খাদ্য কোন অংশ থেকে পেয়ে থাকে? ৮. চিত্রের এই অংশটির নাম কি? ৯. নিচের খণ্ডিত অংশগুলো টেনে একটি সম্পূর্ণ ফুল তৈরি করি।